দর্শক, আমন্ত্রণ যমুনা ডেস্কে। শুরুতেই দেখে নিব শিরোনামগুলো। ইস্তাম্বুল থেকে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধের বাস্তবসম্মত সিদ্ধান্ত আসবে আশা এরদোগানের। আগ্রাসনে শুধু মারিউপোলেই ৫,০০০ মানুষের প্রাণহানি। সমঝোতা চলাকালেই মধ্যস্থতাকারীকে বিষ প্রয়োগ এর অভিযোগ। সতর্ক অবস্থানে ইউক্রেন, প্রতিনিধিদের খাবার গ্রহণে নিষেধাজ্ঞা। অরাজকতার তুঙ্গে এল সালভাদর, ৩ দিনে গ্যাংয়ের হাতে খুন ৮৭। চিরুনি অভিযানে গ্রেফতার ১,০০০-এর উপর সন্ত্রাসী। শিরোনামগুলো দেখছিলেন, এসবের বিস্তারিত নিয়ে সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। ইস্তাম্বুল আলোচনা থেকে রাশিয়া ইউক্রেন বাস্তবসম্মত উদ্যোগ নেবে। মঙ্গলবার এই আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। আবারও তাগিদ দেন যুদ্ধ বন্ধের। স্থানীয় সময় সকালে তুরস্কের মধ্যস্থতায় শুরু হয় দুদেশের শান্তি আলোচনা। এতে অংশ নেন তুর্কি প্রেসিডেন্টও। তবে এখন পর্যন্ত বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তা জানানো হয়নি। এর আগে সোমবার সন্ধ্যায় ইস্তাম্বুলে পৌঁছান মস্কো এবং কিয়েভের প্রতিনিধিরা। এর আগে আঙ্কারার মধ্যস্থতায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হলেও আসেনি কোনো সমাধান। এছাড়া বেলারুশ সীমান্তে ৩ দফা বৈঠক এবং অনলাইনে আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি। তবে তুরস্ক বলছে ২ দেশের প্রতিনিধির সাথে পৃথকভাবে আলোচনা হয়েছে প্রেসিডেন্ট এরদোগানের। সমাধানের আলোচনায় বেশ ইতিবাচক রুশ ও ইউক্রেনের প্রেসিডেন্ট। অস্ত্রবিরতি কার্যকর হলে এবং শান্তি ফিরলে দুপক্ষই লাভবান হবে। তাই আশা করছি কিছুটা ছাড় দিয়ে হলেও এই আলোচনা থেকেই বাস্তবসম্মত কোনো ফলাফল আসবে, কারণ দুপক্ষই এ বিষয়ে সাড়া দিয়েছে। আর গোটা বিশ্বই অপেক্ষায় আছে সুসংবাদের জন্য। সম্পর্ক সহজ করতে চেষ্টা অব্যাহত থাকবে। যে কোনো মুহূর্তে ঘটবে মারিউপোলের পতন, সোমবার এই আশঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। এরই মাঝে বন্দরনগরীর মেয়র জানালেন রুশ আগ্রাসনে প্রাণ হারিয়েছেন মারিউপোলের ৫,০০০ বাসিন্দা। ক্ষয়ক্ষতি অগণিত, যাকে স্পষ্টভাবে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিলেন মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সময়ের সাথে বাড়ছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিউপোলের উপর রুশ আগ্রাসন। কর্তৃপক্ষই বলছে প্রায় ৯০% ঘরবাড়ি স্থাপনা হামলার শিকার। চলমান অভিযানে সর্বোচ্চ মৃত্যুও দেখেছে নরককুণ্ডে পরিণত হওয়া শহরটি। রুশ আগ্রাসনে মারিউপোলে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫,০০০ মানুষ, যে তালিকায় রয়েছে ২ শতাধিক শিশু। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। নগরীর ৯০% ঘরবাড়ি স্থাপনা রুশ হামলার শিকার, যার মধ্যে রয়েছে ৭টি হাসপাতাল, অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। বিধ্বস্ত এই শহরে এখনও ১,৭০,০০০-এর মতো মানুষ আটকা। রাশিয়ার এ আগ্রাসনকে স্পষ্টভাবে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিল মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অবরুদ্ধ মারিউপোলে পর্যবেক্ষণ চালাচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। খুব শিগগিরই বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে। তবে সাময়িক অস্ত্রবিরতি কার্যকর না করা, বেসামরিক নাগরিকদের উদ্ধারের সুযোগ নষ্ট এবং অব্যাহত হামলা স্পষ্টভাবেই যুদ্ধাপরাধ। বিশ্লেষকদের অভিমত, যুদ্ধের কৌশল পরিবর্তন করেছে রাশিয়া। রাজধানী কিয়েভ নয়, বরং কৃষ্ণসাগর তীরের গোটা এলাকায় পুতিন প্রশাসনের লক্ষ্য। হিসাব অনুসারে আগামী কয়েক সপ্তাহে দোনবাস এলাকায় সাঁড়াশি আক্রমণ বাড়বে রাশিয়ার। এর ফলে খুব শীঘ্রই পতন ঘটবে মারিউপোলের। তাতে দখলকৃত ক্রাইমিয়ার সাথে দোনবাসের সরাসরি ভূভাগে স্থাপিত হবে যোগাযোগ। এটাই ছিল পুতিন সরকারের লক্ষ্য। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চল বরাবরই বাণিজ্যের জন্য বিখ্যাত। সেখানে ইউরোপের সবচেয়ে বড় পোতাশ্রয়। দুপাশে ক্রাইমিয়া আর দোনবাস, যেগুলো রয়েছে সরাসরি রুশ প্রভাব। মাঝে বাকি থাকে মারিউপোল। বিশ্লেষকদের ইঙ্গিত, সেটি দখলে সামরিক অভিযান পরিচালনা করেছেন ভ্লাদিমির পুতিন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। রুশ বাহিনীর কাছ থেকে ইরপিন শহর পুনরুদ্ধার করেছে ইউক্রেন। সোমবার এমন দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে সেনারা। চাপের মুখে পিছু হচ্ছে রুশ সেনারা। ইরপিনের মেয়রও জানান, কয়েকদিনের যুদ্ধের পর মুক্ত হয়েছে শহরটি। তবে
কিয়েভের উত্তরাঞ্চল এখনও মস্কোর নিয়ন্ত্রণে বলে স্বীকার করেন জেলেনস্কি। জানান দখল ফিরে পেতে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির সেনারা। বিবৃতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, আজারবাইজান, ইতালির নেতাদের সাথে আলোচনা হয়েছে তার। রাশিয়ার তেলের উপর পুরোপুরি নিষেধাজ্ঞায় পশ্চিমাদের প্রতি আহ্বান জানান তিনি। যুদ্ধবিমান, মিসাইল প্রতিরোধ ব্যবস্থা সহ সামরিক সহায়তার অনুরোধও জানিয়েছেন আবারও। গত বছরই বলেছিলাম রুশ আগ্রাসন ঠেকাতে কঠোর নিষেধাজ্ঞা প্রয়োজন। রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে অনেক ধরনের অবরোধের ইঙ্গিত বা হুঁশিয়ারি দেয়া হচ্ছে। আমাদের কি তবে রাসায়নিক হামলা পর্যন্ত অপেক্ষা করতে হবে? এ পর্যন্ত যে আগ্রাসন চালিয়েছে সেটাই কি নিষেধাজ্ঞা জোরদারের যথেষ্ট নয়? প্রতিবেশী দেশগুলোয় আশ্রয় নিয়েছেন ৩৮,৬৬,০০০ বেশি ইউক্রেনীয়। সোমবার এই তথ্য প্রকাশ করল জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা UNHCR। বিবৃতিতে জানায় পোল্যান্ডেই আশ্রিত ২৩ লাখের কাছাকাছি মানুষ। এছাড়া রোমানিয়ায় ৬ লাখের মতো মানুষ পেয়েছেন মাথা গোঁজার ঠাঁই। মলদোভা ও হাঙ্গেরিতে ৩.৫ লাখের বেশি মানুষ আশ্রয় নিলেও দেশটি নতুনভাবে কাউকে জায়গা দেওয়ার ব্যাপারে নারাজ। কারণ হিসেবে বলছে বিপুল জনস্রোত সামলানোর সক্ষমতা নেই তাদের। এদিকে ইউক্রেনে কার্যকর ৯টি মানবিক করিডোর, তবুও সোমবার মাত্র ১,০৯৯ জনকে সরানো হয় নিরাপদ আশ্রয়ে। জাতিসংঘ বলছে প্রায় ৯ লাখ ইউক্রেনীয়কে সহযোগিতা দিলেও দ্রুত ফুরিয়ে আসছে মজুদ। এছাড়া সীমান্তগুলোই বেড়েই চলেছে মানব ঢল। সদস্য রাষ্ট্রগুলোকে তহবিল বৃদ্ধির আহ্বান জানালো সংস্থাটি। এবার নাগরিকদের ইউক্রেনের যুদ্ধে যোগ দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের 7 দেশ। সোমবার বিবৃতি জারি করে এ তথ্য জানায় দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা। এই দেশগুলো হলো ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, স্পেন, ইতালি, লুক্সেমবার্গ ও বেলজিয়াম। এদিনই ব্রাসেলসে আলোচনায় বসেন দেশগুলোর প্রতিনিধিরা। আলোচনা শেষে এই সিদ্ধান্তের কথা জানান তারা। রুশ আগ্রাসন শুরুর পর ইউক্রেনে হয়ে যুদ্ধে যোগ দিতে বিদেশি নাগরিকদের আহ্বান জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এখনও পর্যন্ত 20,000 বিদেশি যোদ্ধা ইউক্রেনের পক্ষে লড়াই করছে বলেও দাবি তার। জেলেনস্কির এমন আহ্বানের পর অস্ট্রেলীয়দের যুদ্ধে যোগ দিতে নিষেধাজ্ঞা আরোপ করে স্কট মরিসন প্রশাসন। রুশ ইউক্রেন যুদ্ধের মধ্যেই আলোচনায় বিষ প্রয়োগ। মধ্যস্থতাকারীর ভূমিকায় নামা রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের ওপর বিষ প্রয়োগ করা হয়েছে উঠেছে এমন অভিযোগ। তার মুখপাত্র জানান চলতি মাসে দুদেশের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় সতর্ক ইউক্রেন। প্রতিনিধিদের সাফ নির্দেশনা দিয়েছে রাশিয়ার সাথে বৈঠকে খাওয়া তো দূরের কথা, পানিও পান করা যাবে না। ব্রিটিশ ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে রয়েছেন অন্যতম মধ্যস্থতাকারীর ভূমিকায়। চলতি মাসের শুরুতে বেলারুশ সীমান্তে দুদেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন রুশ এই ধনকুবের। এরপর থেকেই তার শরীরে দেখা দেয় নানা জটিলতা। গণমাধ্যমে তার মুখপাত্র অভিযোগ করেন আব্রামোভিচের শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে। জানান চোখ লাল হয়ে যায়, হাত ও মুখের চামড়া খসে পড়ে, অনুভব করেন প্রচণ্ড ব্যথা। তবে এখন তিনি সুস্থ। একই জটিলতা দেখা দেয় বৈঠকে অংশ নেয়া 2 ইউক্রেনীয় প্রতিনিধির শরীরেও। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের দাবি রাশিয়ার কট্টরপন্থী যারা আলোচনা ভেস্তে দিতে চায় তারাই এই বিষ প্রয়োগের নেপথ্যে। যদিও মার্কিন গোয়েন্দাদের মতে রাসায়নিক অস্ত্র নয়, পরিবেশের কারণেই এমন লক্ষণ দেখা দেয় আব্রামোভিচের শরীরে। এ নিয়ে বাড়তি সতর্ক ইউক্রেন। রাশিয়ার সাথে বৈঠকে তাদের প্রতিনিধিদের কোনো কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে কিয়েভ। আমার উপদেশ থাকবে রাশিয়ার সাথে যারাই সমঝোতা আলোচনায় অংশ নেবেন তারা সেখানে কিছুই খাবেন না, এমনকি কোনো কিছু না ছোঁয়ার চেষ্টা করবেন। কারণ বিষ প্রয়োগের বিষয়টি বারবার উঠে আসছে সামনে, তাই ইস্যুটিকে আলাদা গুরুত্ব দিতে হচ্ছে। রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টা ও কেজিবির সাবেক গুপ্তচর আলেকজান্ডার লিটভিনেনকোরকে হত্যার অভিযোগ রয়েছে পুতিনের বিরুদ্ধে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। কেবলমাত্র অস্তিত্ব সংকটে পড়লেই পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। সোমবার আরও একবার এই হুঁশিয়ারি দিলেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। আবারও স্পষ্ট করছি, ইউক্রেনে যে অভিযান চলছে তার পরিণতি কোনোভাবেই পরমাণু অস্ত্রের দিকে যায় না। আমাদের সুস্পষ্ট নিরাপত্তা নীতিমালা রয়েছে। রাশিয়ার অস্তিত্ব সংকটে পড়লে সে সময় কেবল ব্যবহৃত হবে পারমাণবিক অস্ত্র। ইউক্রেনে চলমান অভিযান আর রাশিয়ার অস্তিত্ব হুমকি দুটো ভিন্ন বিষয়, নেই কোনো সম্পর্ক।
রাশিয়ার ওপর যখন পশ্চিমাদের একের পর এক অর্থনৈতিক অবরোধের খড়গ, তখন অন্য কোনো সমৃদ্ধ দেশে প্রবেশের পথ খুঁজছে দেশটির ধনকুবেররা। তাদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে তুরস্ক ও সংযুক্ত আমিরাত। আছে স্থায়ী সম্পত্তি ক্রয়ের সুযোগ, বিদেশিদের বিনিয়োগের সুযোগ দিতে নানা ধরনের আকর্ষণীয় অফারও দিচ্ছে দেশ দুটি। জৌলুসের নগরী দুবাই, ঝাঁ চকচকে এই শহর বরাবরই বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম গন্তব্য। অর্থের বিনিময়ে শহরটিতে স্থায়ী সম্পত্তি গড়তে পারে বিদেশিরাও। কেবল দুবাই নয়, বিদেশিদের জন্য বিনিয়োগের পথ খোলা রয়েছে গোটা সংযুক্ত আরব আমিরাতেই। ইউক্রেনে হামলার জেরে সম্প্রতি পশ্চিমাদের আরোপ করা নিষেধাজ্ঞায় আমিরাতের দিকে ঝুঁকছে রুশ ধনকুবেররা। অর্থ ঢালছে দেশটির আবাসন ব্যবসায়। বিনিময়ে মিলছে 3 থেকে 5 বছরের রেসিডেন্সি ভিসা। সম্প্রতি দেশটিতে রুশ ব্যবসায়ীদের সম্পত্তি ক্রয়ের হার বেড়ে গেছে 10 গুণ। 7.5 লাখ দিরহাম দিয়ে সম্পত্তি ক্রয় করলেই 3 বছরের জন্য রেসিডেন্স ভিসায় আবেদনের সুযোগ পেয়ে যায়। যতদিন সম্পত্তির মালিকানা থাকে আবেদন নবায়ন করা যায়। আরও 50 লাখ দিরহাম বিনিয়োগ করলে আবেদনের মেয়াদ 5 বছর বাড়ানোও যায়। কেবল রুশ নাগরিকরা নয়, অন্যান্য ইউরোপীয় দেশের নাগরিকদের বেলাতেও এ নীতি প্রযোজ্য। একইভাবে রুশ বিনিয়োগের লক্ষ্য হয়ে উঠেছে তুরস্ক। দেশটির নীতিমালা অনুযায়ী কোনো বিদেশি $2.5 লাখ সম্পত্তি কিনলেই রেসিডেন্সি ভিসা পায়। 3 বছর মালিকানা ধরে রাখলে পায় তুর্কি পাসপোর্ট। আবাসন ব্যবসায়ীরা জানান, সম্প্রতি সম্পত্তি ক্রয়ের চাহিদা বেড়েছে অনেক। গত 1 মাসে তুরস্কে 509টি বাড়ি কিনেছে রুশরা, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও তুরস্ক আমিরাত দুদেশের সাথেই মস্কোর সুসম্পর্ক। জাতিসংঘের সিদ্ধান্ত ছাড়া রাশিয়ার ওপর পশ্চিমা অবরোধের বিরোধিতা করে আসছে তুরস্ক। ডরথি তাসরিন, যমুনা নিউজ। চলমান রুশ অভিযানের মাঝে ইউক্রেনে চালু হলো বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার দেশটির প্রি স্কুল পরিচালনাকারী একটি প্রতিষ্ঠান নিশ্চিত করে এই তথ্য। জানায় সশরীরে ক্লাসরুমে ও অনলাইনে দুভাবেই শুরু হয়েছে ক্লাসের কার্যক্রম। কর্তৃপক্ষের দাবি, শিশুদের উপরে যুদ্ধের নেতিবাচক প্রভাব কাটাতেই স্কুল খোলার সিদ্ধান্ত। সেখানে শিশুদের হামলার সময় জীবন বাঁচানোর নানা কৌশল শেখাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। রীতিমতো অরাজক পরিস্থিতি মধ্য আমেরিকার দেশ এল সালভাদোরে দিন দুপুরে খুন হওয়া দেশটিতে এখন গা সহা ব্যাপার। মূলত পুরো অঞ্চলটি মাফিয়াদের স্বর্গরাজ্য। পরিস্থিতি বেগতিক দেখে দেশটিতে চলছে বিশেষ অভিযান। জরুরি আইন প্রয়োগ করে একদিনে গ্রেফতার করা হলো 1000-এর উপর সন্ত্রাসীকে। দৌর্দণ্ড প্রতাপশালী গ্যাং সদস্যদের ধরতে এল সালভাদোরের নিরাপত্তা বাহিনীর মিশন। রাজধানী সান সালভাদোরের অলিতে গলিতে চলছে অভিযান। গ্যাংগুলোর একের পর এক আস্তানায় হানা দিয়ে 1000-এরও বেশি সন্ত্রাসী আটক করেছে নিরাপত্তা বাহিনী। জানিয়েছে, দুর্বৃত্তদের দমন না করা পর্যন্ত চলবে অভিযান। শীর্ষ 4 গ্যাং নেতাকে ধরতে পেরেছি। দেশের নিরাপত্তা স্বার্থই আমাদের মূল ফোকাস এখন। যতদিন লাগুক, যতদূর যেতে হোক, যতগুলো বাড়িতে যাওয়া দরকার হোক, অভিযান চলবে। রাজধানীর কারাগারে ঠাসাঠাসি করে রাখা হয়েছে কয়েদিদের। প্রেসিডেন্টের নির্দেশ, দিনে কেবল 2 বার খাবার পাবে আটক সন্ত্রাসীরা। দীর্ঘ কয়েক বছর ধরেই গ্যাং সংস্কৃতি ভয়াবহ রূপ নিয়েছে মধ্য আমেরিকার দেশটিতে। মাদক চোরা কারবার, ডাকাতি, খুন হয়ে উঠেছে দেশটির নিত্যদিনের ঘটনা। সম্প্রতি ব্যাপক হারে বেড়েছে সহিংসতা। গত শুক্র, শনি, রবি এই 3 দিনেই গ্যাং কালচারের বলি হয়ে প্রাণ গেছে 87 জনের। শনিবার একদিনেই খুন হয়েছে 62 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রোববার জরুরি অবস্থা জারি হয় দেশটিতে। প্রেসিডেন্ট নায়েব বুকেলের প্রস্তাবে নিরাপত্তা বাহিনীকে জরুরি ক্ষমতা ব্যবহারের অনুমোদন দেয় পার্লামেন্ট। জারিকৃত ডিগ্রি অনুযায়ী পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা যাবে সন্দেহভাজন যে কাউকে। প্রতিটি গ্যাং সদস্যের উপযুক্ত শাস্তি হওয়া দরকার, যেভাবে আমাদের সাথে বর্বর আচরণ করেছে। মাঝে মাঝে এক একটি সেক্টরে অভিযান হয়, তখন অন্য সেক্টরে আশ্রয় নেয় সন্ত্রাসীরা। একসাথে এমন অভিযান খুব গুরুত্বপূর্ণ। মানবাধিকার কর্মীরা অবশ্য সতর্ক করছে, বলছে নতুন ডিগ্রির ফলে খর্ব হতে পারে জনগণের সাংবিধানিক অধিকার।
এই নীতিমালার কারণে জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে, ক্ষমতার অপব্যবহার ও জনগণের অধিকার খর্ব হওয়ার আশঙ্কাও রয়েছে। এল সালভাদর সরকার অবশ্য বলছে নাগরিকদের স্বাভাবিক চলাফেরার অধিকার থাকবে আগের মতোই। 2015 সালে দেশটিতে গড়ে প্রতি লাখে 103 জন হত্যাকাণ্ডের শিকার হয়। 2019 সালে বুকেলে ক্ষমতায় আসার পর কিছুটা উন্নতি হয়েছিল পরিস্থিতির। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় তীব্র তুষারপাতের কবলে পড়ে একসাথে দুর্ঘটনার শিকার অর্ধ শতাধিক গাড়ি। সোমবারের ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত 3 জন, আহত আরও বেশ কয়েকজন। প্রশাসন জানায় ঘন কুয়াশা এবং তুষারের কারণে নিয়ন্ত্রণ হারায় বেশ কয়েকটি গাড়ি। ফলে একের পর এক গাড়ি এসে ধাক্কা লাগে অপর গাড়ির সাথে, আগুন ধরে যায় কয়েকটি গাড়িতে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক মিনিটের মধ্যেই অচল হয়ে পড়ে গোটা হাইওয়ে। আটকে পড়াদের সহায়তায় এগিয়ে আসে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস। মার্কিন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে এমন বৈরী আবহাওয়া থাকবে আরও কয়েকদিন। বিরোধী দলগুলোর ডাকে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানে। সোমবার সন্ধ্যায় রাজধানী ইসলামাবাদে প্রতিবাদে জড়ো হয় হাজারো মানুষ। প্রধানমন্ত্রী ইমরান খানের শাসনের বিরুদ্ধে স্লোগান দেন তারা। ভাষণে ইমরানকে অযোগ্য ও দুর্নীতিবাজ বলে আখ্যা দেন প্রধান বিরোধী নেতা শাহবাজ শরীফ। খুব শিগগিরই হবে সরকার পতন, এমন দাবি করেন পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের প্রধান মৌলানা ফজল উর রহমান। সোমবার দেশটির পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলেন বিরোধী নেতা শাহবাজ শরীফ। রাষ্ট্র পরিচালনায় অব্যবস্থাপনার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। প্রস্তাবের পক্ষে ভোট দেন 161 জন। বৃহস্পতিবার আবারও আলোচনার দিন ধার্য করেন স্পিকার। এক সপ্তাহ বিতর্কের পর হবে ভোটাভুটি। ইমরান খান সরকারকে উৎখাতে 342 এমপির মধ্যে 172 জনের অনাস্থা দরকার হবে। চীনের সবচেয়ে বড় শহর সাংহাই লকডাউনের জেরে বিশ্বব্যাপী দরপতন হয়েছে জ্বালানি তেলের। লকডাউন চলার দুদিনের মাথায় আসলো এই দরপতনের খবর। এদিন ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম বেড়েছে $4.5। মূলত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও পণ্য উৎপাদনকারী জোনটি পুরোপুরি বন্ধের জেরে নিম্নমুখী তেলের দাম। এদিকে সাংহাইয়ে চলমান প্রথম ধাপের লকডাউনে পুরোপুরি স্থবির কর্মব্যস্ত শহরটির একাংশ। বন্ধ রয়েছে পূর্বাঞ্চলে গণপরিবহন চলাচল, অফিস আদালত ও কলকারখানা। কর্মক্ষেত্রে অবস্থান করছেন অন্তত 20,000 বাসিন্দা। মহামারী শুরুর 2 বছরের মধ্যে রেকর্ড সংখ্যক সংক্রমণের জেরে কঠোর লকডাউন আরোপ করে প্রশাসন। চলছিল মোরগ লড়াই, সেখানে অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। নিহত হয় কমপক্ষে 20 জন। মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচুয়াচান রাজ্যে সোমবারই ঘটনা ঘটে। প্রশাসন জানায় জমজমাট আসরে বন্দুকধারী এসে এলোপাতাড়ি গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারীও রয়েছেন। হামলার পরপরই গোটা এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মাফিয়াদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দেশটিতে মাদক চোরাচালানকে কেন্দ্র করে এই ধরনের হামলা নিত্যদিনের ঘটনা। ঘটনাস্থলে বোমা হামলাও চালায় দুর্বৃত্তরা। শপিং মলের উপর আছড়ে পড়ল ছোট বিমান। মেক্সিকোর মোরেলস প্রদেশে হয় এই ঘটনা। সোমবারের দুর্ঘটনায় 3 জনের প্রাণহানি ও 5 জন গুরুতর আহত হয়। কর্তৃপক্ষ জানায় 4 আরোহী নিয়ে গুয়েরেরো প্রদেশ থেকে রওনা হয় বিমানটি। রাজধানী থেকে 59 কিলোমিটার দক্ষিণে তেমিক্সকো শহরে বিধ্বস্ত হয় বিমানটি। 4 আরোহীর 3 জনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অপরজন। আহত হন শপিং মলে থাকা আরও 4 জন। ফুয়েল ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশেষ সতর্ক সাবধানতা অবলম্বন করতে হয় উদ্ধারকর্মীদের। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ছিল যমুনা আইডিসকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।